ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে বিভিন্ন সতীপীঠ, তার মধ্যে হাতে গোনা কয়েকটাতেই গেছি। আজ আপনাদের নিয়ে যাব এমন এক সতীপীঠে যেখানে দেবীর অধরষ্ঠ পড়েছিল। চলুন ঘুরে আসি অট্টহাস সতীপীঠ থেকে। গুড মর্নিং। আজ 6 নভেম্বর 2024, ঘুরতে এখন সকাল 7টা। এই মুহূর্তে আছি বাড়ির সামনে। আর আজকে আমাদের গন্তব্য সতীপীঠের মধ্যে অন্যতম এক সতীপীঠ অট্টহাসের মন্দির। চলুন শুরু করা যাক। রামরাজাতলা থেকে অট্টহাস সতীপীঠের দূরত্ব 174 কিলোমিটার। গাড়িতে সময় লাগে গুগল ম্যাপ অনুযায়ী 4.5 ঘন্টা। রামরাজাতলা থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে বম্বে রোডে উঠে অবশেষে ধরলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। দেখতে দেখতে পৌঁছে গেলাম বর্ধমানে। এবারে আমরা কাটোয়ার রাস্তা ধরব। কাটোয়ার রাস্তা নেওয়ার পর খেতিয়া রেলগেটে বেশ খানিকটা সময় অপেক্ষা করে বর্ধমান কাটোয়ার লাইন পেরিয়ে এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। 3 ঘন্টার পথ চলা শেষ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি NH 116-র ওপরে। তো একটানা 3 ঘন্টা গাড়ি চালিয়েছি, কোমরগুলো পুরো ধরে গেছে। একটু রেস্ট নিয়ে আবার আগের দিকে এগোবো। প্রায় আধ ঘন্টা রেস্ট নিয়ে আর বাড়ি থেকে আনা ছাতু ভরা পরোটা ও আলু চচ্চড়ি দিয়ে প্রাতরাশ ছেড়ে আবার আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ আমরা সবাই করতাম। বহুদিন ধরে বহু ক্রোশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। কথাটা তখন হয়তো মুখস্থ করার তাগিদে পড়তাম, না বুঝে পড়তাম বলে, পরীক্ষায় পাশ করতে হবে বলে পড়তাম। কিন্তু এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে, অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় নয়, কথাটা সারমর্ম কিন্তু প্রতিটা পদক্ষেপে উপলব্ধি করতে পারি। তার জলজান্ত নিদর্শন হচ্ছে এই সামনেটা। দেখতে দেখতে আমরা পৌঁছাতে চললাম নিরোল গ্রামে। জাতীয় সড়ক ছেড়ে আমরা এবার নিরোল ভিলেজ লিংক রোডে উঠে পড়লাম। আমরা যদিও সড়ক পথে গেছিলাম, তবে আপনারা যারা ট্রেনে আসতে চান তারা ট্রেনে কাটোয়া পৌঁছে সেখান থেকে কীর্ণাহার, বোলপুর বা শিউরিগামী বাসে নিরোল বাসস্টপে পৌঁছান। নিরোল বাসস্টপ থেকে টোটোয় পৌঁছান অট্টহাস সতীপীঠে। নিরোল বাসস্টপ থেকে ডান দিকে ঘুরলেই আপনারা অট্টহাস সতীপীঠের একটি বোর্ড দেখতে পাবেন এবং এটাকে ফলো করে আপনারা সেই রকমভাবেই রাস্তায় এগোবেন। নিরোল বাসস্ট্যান্ড থেকে 4 কিলোমিটার মতো রাস্তা চলে এসেছি, মানে যা গাড়ির মাইল স্পিড মিটারে দেখলাম তাতে 4 কিলোমিটার মতো রাস্তা আমি নিরোল বাসস্ট্যান্ড থেকে এসেছি। এসে এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে বলা হয় যে গর্দানবাড়ির মাঠ। এখানে আগেকার দিনে যখন নিরোল বাসস্ট্যান্ড থেকে পুরো রাস্তাটা হেঁটে আসতে হতো। আর এখানে যে রটন্তী কালীমায়ের মন্দির আছে, যেটা আমি পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো, সেই রটন্তী কালীমায়ের মন্দিরে ওখানে তন্ত্র সাধনা করতেন বেশ কিছু তান্ত্রিক। তো তাদের সেই সাধনার জন্য শিশুর প্রয়োজন ছিল, এবং এই রাস্তাটা যখন ঝোপ জঙ্গলে ঘেরা এই রাস্তার মধ্যে দিয়ে হেঁটে আসতো, তো কিছু দুষ্টু মানুষ এই বাচ্চাদের, এই যে তীর্থযাত্রীরা আসতেন তাদের বাচ্চাদেরকে কেড়ে নিত এবং তান্ত্রিকদের কাছে বিক্রি করে দিত। তো সেই কারণে কিন্তু এই জায়গাটার নাম হয়েছে গর্দানবাড়ির মাঠ। অনেকে অবশ্য কিন্তু এই জায়গাটাকে কিন্তু মুন্ডুকাটা মাঠও বলে থাকেন। এবার আপনাদের সামনে ঈশানী নদী। যে কোনো সতীপীঠের পাশে উত্তরবাহী নদী থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন নভেম্বর মাস, বর্ষাকাল অনেক দিন আগেই চলে গেছে।
কিন্তু জলের স্রোত এখনো ভালো আছে। স্থানীয় মানুষদের মতে বর্ষাকালে এখানে প্রচণ্ড স্রোত থাকে। এবারে ঈশানী নদীর ওপরের ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছলাম অট্টহাস সতীপীঠে। অট্টহাস সংস্কৃত শব্দ আত্মা ও হাঁস থেকে উদ্ভূত, যার অর্থ চরম উচ্চস্বরে হাসি। এই সতীপীঠে দেবীর অধরষ্ট পড়েছিল, তাই দেবীকে এখানে অধেশ্বরীও বলা হয়ে থাকে। তবে স্থানীয় মানুষদের কাছে দেবী এখানে অট্টেশ্বরী মা হিসেবেই পরিচিত। $10 করে আখের রস খেয়ে আমরা এবার মন্দিরের দিকে এগোলাম। বাড়ি থেকে 3.25 ঘন্টা লাগলো সময়। এই মুহূর্তে পৌঁছালাম অট্টহাসের মন্দিরের ঠিক সামনে। দেবীর 51টি সতীপীঠের মধ্যে একটা অন্যতম সতীপীঠ হচ্ছে অট্টহাসের মন্দির। চলুন এবার এই মেন গেট, এখান থেকে ভেতরে যেতে হবে, ভেতরে এগোই, দিয়ে বাকিটা আস্তে আস্তে বলছি। এই অট্টহাস থেকে কাটোয়া যাওয়ার বাসের শিডিউলটা এখানে দেওয়া আছে, সেই শিডিউলটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা আপনাদের কাজে লাগতে পারে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি দেবী অট্টহাসের মন্দিরে। অন্যতম সতীপীঠ এই অট্টহাসের মন্দির। জায়গাটা এত গাছগাছালি, মানে রাস্তায় এই নভেম্বর মাস ঠিকই, কিন্তু গাড়িতে আসতে প্রচণ্ড গরম লাগছিল। জায়গাটায় ঢোকার পর পুরো গাছে ভর্তি, শান্ত স্নিগ্ধ জায়গা। আমি এর আগে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি সিরিজে একটা কথা বারবার বলেছিলাম, তখন অবশ্যই এপ্রিল মাসের গরম ছিল, যে কারণে বলেছিলাম যে বাইরে 40 হলেও গাছের তলায় এসে কিন্তু 30 মনে হচ্ছে। এখানেও একই কথা বলবো, বাইরে গরম থাকলেও কিন্তু গাছের তলায় দাঁড়িয়ে যে কী শান্তি, কী আরাম। আমরা যতই এসি লাগাই না কেন, গাছ ছাড়া কিন্তু বাঁচার উপায় নেই। তবে দিনের বেলায় অট্টহাস তীর্থযাত্রীদের কাছে মোহময়ী লাগলেও রাতে প্যাঁচার ডাক, প্রহরে প্রহরে শিয়ালের ডাক সতীপীঠ অট্টহাসের পরিবেশকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। অনেক তীর্থযাত্রীর মনে ভয়ের উদ্বেগ করে, তবে মা সদা জাগ্রত তার সন্তানের রক্ষার জন্য। এই মন্দিরে দেবী সতীর নাম মা চামুণ্ডা ও কালভৈরবকে বিশেষ বলে সম্বোধন করা হয়। মূল গেট দিয়ে খানিকটা ভেতরে ঢুকেই নজরে এলো অতিথি নিবাসের দিকে। এখানে থাকার ব্যাপারটা পরে আপনাদেরকে ভেঙে বলছি। ভিতরের গেট দিয়ে বেশ খানিকটা ভেতরে এসে নজরে এলো মহাদেবের মূর্তি। কি সুন্দর করে মন্দির প্রাঙ্গণ সাজানো, আপনাদের খুবই ভালো লাগবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মন্দিরের রন্ধনশালার সামনে। তো মায়ের ভোগ রান্না হচ্ছে, সেই রন্ধনশালাটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। কাঠের আছে রান্না। কতজন লোক মোটামুটি কাকায় প্রতিদিন খাওয়া দাওয়া করে এখানে, মানে মায়ের ভোগ পায়? 25, 30, 100, 150, 400 হয়ে যায়। ছুটির দিন হলে সেটা বাড়ে, আর এমনি দিনে 20, 25, 30 এরকম। 30, 40, 50 এরকম। ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতায় পড়েছিলাম, বেতের বোনা ধামাকুলো। এটা যদিও হাট নয়, কিন্তু বেতের কুলোতে কি ঝাড়া হচ্ছে সেটা একবার দেখি। আচ্ছা আচ্ছা। মন্দিরে ঢোকার পরেই নজরে এলো একটা খুব সুন্দর নাট মন্দির। চলুন নাট মন্দিরটা একবার ভালো করে ঘুরে নিই আমরা। এই মন্দিরের গর্ভগৃহ কত বছরের পুরনো তা কেউই বলতে পারবে না, এবং পুরাতন মূর্তিও আজ এখানে নেই। এটি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদে সংরক্ষণ করা আছে। এই মুহূর্তে মন্দির পুনর্গঠনের কাজ চলছে।
এই মন্দির নিয়েও জনশ্রুতি আছে। এখানে গভীর জঙ্গলে পাশের গ্রামের কিছু মানুষ কাঠ সংগ্রহের জন্য আসতেন। তখন তারা মাঝে মাঝে এক সাধুকে এখানে সাধনা করতে দেখেন। নিজেদের দুর্দশার কথা সাধুর কাছে বললে তিনি দুর্গাপুজোর ষষ্ঠীর দিন যজ্ঞ করার উপদেশ দেন এবং ষষ্ঠীর দিন যজ্ঞ সম্পন্ন করার পর সপ্তমীর দিন সকালে দেবীঘট স্থাপন করে সাধু বলেন এই স্থানটি সতীপীঠ। কথাটা বলেই তিনি অন্তর্নিহিত হন। পরে স্থানের মাহাত্ম্য ছড়িয়ে পড়লে তা তান্ত্রিক এবং ডাকাতদের আস্তানা হয়ে ওঠে। পরে সাধক দুলাল বাবা 1370 সালে মন্দিরের ভার গ্রহণ করলে ব্যাপারটা অনেকটা ঠিক হয়। এবারে আপনাদেরকে দর্শন করাবো এই মন্দিরের সিদ্ধকুণ্ড। সিদ্ধকুণ্ডের পাশের রাস্তা দিয়ে শান্ত স্নিগ্ধ পরিবেশে পাখির কলরব এবং ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম পঞ্চমুণ্ডির আসন এবং রটন্তী কালীমায়ের মন্দির দর্শন করতে। আমাদের শহুরে ছুটে চলা জীবনে এ যেন 1 সিলিন্ডার অক্সিজেন ছাড়া আর কিছুই নয়। এবারে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, পঞ্চমুণ্ডির আসন তৈরি হয় চণ্ডাল, ধূর্ত শেয়াল, ব্রহ্মচারী হনুমান, ক্ষিপ্র বেজি এবং ক্রূর সর্পের খুলি দিয়ে। পঞ্চমুণ্ডির আসন ভরা অমাবস্যা তিথিতে ঠিক রাত 12টার সময় তৈরি করা হয়। চতুষ্কোণ বিশিষ্ট একটি স্থানে 4 কোণায় 4টে মাটিতে গর্ত খুঁড়ে এবং মধ্যিখানে একটি গর্ত খুঁড়ে মোট 5টা মাথার খুলি স্থাপন করা হয়। 5 জন সাধক মিলে একসাথে এই সাধনা করেন এবং একসঙ্গে খুলি স্থাপন করেন। আমি এই মুহূর্তে আছি অর্থহাস সতীপীঠের রটন্তী কালীমায়ের মন্দিরের ঠিক সামনে। আর এই আমার এখানে কালী মন্দির ফেমাস এই কারণেই যে রঘু ডাকাতের নাম আমরা তো সবাই শুনেছি, আমরা এফএমেও ছোটোবেলায় শুনেছি এবং বইতে, গল্পের বইতেও পড়েছি। সেই রঘু ডাকাত কিন্তু কোনো জায়গায় ডাকাতি করতে যাওয়ার আগে এই কালী মন্দিরে কিন্তু নরবলি দিয়ে তারপর ডাকাতি করতে যেতেন এবং ডাকাতি মানে নরবলি দেওয়ার পর এখানে নরবলির মাথা ঝুলিয়ে দিতেন ত্রিশূলের মাথায় এবং তারপর মন্দিরে পুজো দিয়ে কিন্তু উনি ডাকাতি করতে যেতেন। রঘু ডাকাতকে তো গরিবের বন্ধু এবং বড়লোকের শত্রু বলা হয়। টাকা রুম ভাড়া লাগে, হ্যাঁ, 3 জনা থাকা যায়, অ্যাটাচ নেই। আচ্ছা, আর আপনার প্রমাণপত্র চাই, আচ্ছা, যেহেতু ওখানে পুলিশ পিকেট আছে ওই জন্যে। আর রাতে থাকতে গেলে আগে থেকে বলতে হবে যে আমি খাবো, খাওয়ার জন্যও 50 টাকা লাগে। আচ্ছা, আমাদের এখানে রুটি হয় না, ওই 1 তরকারি ভাত আমাদের রাতের জন্য হয়, তারা বলে তাদেরও করে দেওয়া হয়। আচ্ছা, সবাই তো দুবেলা আমিষ খেতে চায় না, নিরামিষ খেতে চায় না, আমিষও রাতের জন্য অনেকজনা খায়। তাই আমাদের পাশে হোটেল আছে নিরল বা পাতিল্লি, ওখান থেকে খেয়ে আসে, দিয়ে 9টার মধ্যে ঢুকে পড়ে। আচ্ছা, মানে এখানে থাকতে গেলে রাত্রিবেলা 9টার মধ্যে ঢুকে যেতে হয়? হ্যাঁ, 9টার মধ্যে ঢুকে যায়, পুলিশ পিকেট আছে তো। আচ্ছা, আচ্ছা, ওই জন্যই একটু। আচ্ছা, আর যোগাযোগের জন্য এই নাম্বারে ফোন করতে হয়। আচ্ছা, আর এখানে ভোগ প্রসাদ পেতে গেলে সকাল 8টায় জানাতে হয় আর 12টার মধ্যে আসতে হয়। প্রতিদিনই আমাদের এখানে মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা, 150, 200, 400 যা হবে ওই সকাল 8টার সময় ফোন করে আর 12টার মধ্যে ভক্ত সব এসে যায়। আচ্ছা, আচ্ছা, আর পুজো দিতে গেলে 12টার মধ্যে ফিরে আসতে হয়। 2 ঘন্টা আমাদের মন্দিরটা বন্ধ থাকে, তারপর আবার 4টে থেকে পুজো শুরু হয়। আচ্ছা, মানে ভোগ প্রসাদ পাওয়া যায়, মানে 2টো থেকে 4টে বন্ধ থাকে? হ্যাঁ হ্যাঁ, না 1টা থেকে দুপুরবেলা 3টে পর্যন্ত। 1টা থেকে 3টে অবধি বন্ধ? হ্যাঁ, তারপরে আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে আবার 4টে থেকে পুজো চলে হয় একবার 7টা পর্যন্ত। আচ্ছা, মানে 7টার পরে ভোগ আরতি হয়ে যায়, দিয়ে মন্দিরটা আবার বন্ধ হয়ে যায়। 8টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর গ্রীষ্মের দিনে 9টা পর্যন্ত থাকে, এমন শীতের দিনে একটু সকাল বন্ধ হয়ে যায়। আচ্ছা, মোবাইল নাম্বারটা আরেকবার আপনি মুখে বলে দেবেন? মোবাইল নাম্বার 9635469904।
ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। দুপুরে মন্দিরে কাঠের উনানে রান্না করা গরম ভাত, ডাল, আলু পোস্ত, লাউয়ের তরকারি, আলুর টক এবং পরমান্ন দিয়ে খুব তৃপ্তি করে খেলাম। মন্দিরের ভোগ প্রসাদ নিয়ে নতুন করে বলার কিছু নেই। মন্দিরের ভোগ প্রসাদের স্বাদ তো ডেফিনেটলি ভালো হওয়ার উচিত এবং ভালো ছিল, ভালো খেয়েওছি। শেষ পাতে পায়েসটাও দিয়ে কিন্তু মানে শেষ পাতে মিষ্টি না হলে ঠিক কীরকম একটা লাগে, মানে বাঙালিদের খাওয়া তো মিষ্টি একটু লাগে, সেই জায়গাটাও পূরণ করে দিয়েছে শেষ পাতের পায়েস। যাই হোক, অট্টহাস মন্দিরের সতীপীঠের ব্লগটা এখানেই শেষ করছি।